পাকিস্তান দেশটি কি সত্যিই ম্যাপ থেকে মুছে যাবে অদূর ভবিষ্যতে? খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানে খাদ্য সংকট এখন চরমে পৌঁছেছে। ব্যাংকে ডলার নেই, মানুষ খেতে পারছে না। বিগত ৭৫ বছর ধরে ভিখারির মতো বেঁচে আছে পাকিস্তান দেশটি, বলছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিজেই একথা তিনি বলছিলেন সর্বসম্মুখে। পাকিস্তানে এখন ১ কেজি চাল পাওয়া যাচ্ছে ৩২৮ টাকায়। কম বেশি ৩৩ টাকা দিলে মিলছে মাত্র একটা ডিম। আটা এখন ৮০০ টাকা কেজি। একটা সাধারণ আটার রুটির জন্য দিতে হচ্ছে ২৫ টাকা। মানুষ খাবেটা কি? পাকিস্তানে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ৩১৯%, যেখানে বিদ্যুতের দাম বেড়েছে ৭৩%। কিন্তু কেন এমন হাল হলো পাকিস্তানের? দিনে দিনে ভিখারি হচ্ছে কেন পাকিস্তান? আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। গত বছর আমরা দেখেছি বড় বড় বেলুনের মধ্যে জ্বালানির গ্যাস ভরে আনছেন তারা। মানুষ এখন বাধ্য হয়ে বিপদ হাতে নিয়ে খেলছে। আটা কেনার জন্য চলন্ত ট্রাকের পেছনে পেছনে দৌড়াচ্ছে মানুষ। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই। একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব এখন জাস্ট চরমে। ছোট ছোট শিশুরা অনাহারে অপুষ্টিতে দিন কাটাচ্ছে। সাধারণ অসুখের চিকিৎসা করার মতো টাকা নেই তাদের কাছে। হ্যাঁ, এরকমই চিত্র পাকিস্তানের। পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা এমন যা চোখে দেখা যাচ্ছে না। মুদ্রাস্ফীতির কারণে মানুষের এখন অতি প্রয়োজনীয় পণ্য কেনার মতো সামর্থ্য নেই। ২০২২ সালে ঘটে যাওয়া ভয়ঙ্কর বন্যায় পাকিস্তানের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা থেকে কিন্তু আজও ঘুরে দাঁড়াতে পারল না দেশটি। এই মুহূর্তে বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক ক্রাইসিস দেখছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। যে কোনো দেশেই ইনফ্লেশন সাধারণত ৪ থেকে ৬% থাকে। সেখানে গত বছরই পাকিস্তানের ইনফ্লেশন ৩৮% অবধি ছুঁয়ে গিয়েছিল। অথচ এই পরিস্থিতিতেও কিন্তু ধার করে চাইনিজ স্পাই শিপ কিনতে চাইছে ইসলামাবাদ। জাস্ট চিন্তা করুন একবার, খাবার টাকা নেই, মানুষ না খেয়ে মরছে, কিন্তু ডিফেন্সে টাকা জোগানেই কোনো খামতি নেই। কিন্তু শুরু থেকেই পাকিস্তানের অবস্থা কি এমনটা ছিল? স্বাধীনতার পর কেমন ছিল পাকিস্তানের অবস্থা? ঠিক কবে থেকে ভাঙতে শুরু করলো পাকিস্তানের কাঠামো? এর জন্য কি কেবল ভারত বিরোধিতা দায়ী? কূটনৈতিকরা বলছেন পাকিস্তানের অর্থনৈতিক সংকটের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ কারণটি লুকিয়ে আছে বাংলাদেশ পর্বে। ঠিক কিভাবে, সেটাই থাকছে আজকের ভিডিওটিতে। সত্যিই কি অদূর ভবিষ্যতে ভারতের ক্ষতি করতে চাওয়া, সবসময় ভারতের সাথে শত্রুতায় লেগে থাকার কারণে পাকিস্তান দেশটি ম্যাপ থেকে মুছে যাবে? পাকিস্তান আজ দেউলিয়া হওয়ার দোরগোড়ায়। আর অবশ্যই এর অন্যতম কারণ হচ্ছে চড়া সুদে অত্যাধিক হারে ঋণ নেয়া। স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক পার্থক্য কিন্তু খুব একটা ছিল না, বরং বলা চলে পাকিস্তান ভারতের চেয়ে একটু হলেও এগিয়ে ছিল। শুনে হয়তো অবাক লাগবে, ইসরো তৈরি হওয়ার ৯ বছর আগেই তৈরি হয়েছিল পাকিস্তানের সুপারকো। ভারতের আগেই মহাকাশে রকেট পাঠিয়েছিল পাকিস্তান। রকেট উৎক্ষেপণে দক্ষিণ এশিয়ার প্রথম এবং সমগ্র এশিয়ার মধ্যে একদিন তৃতীয় স্থানে ছিল দেশটি। যদিও আজ আতশ কাঁচ দিয়ে খুঁজলে সুপারকোর নাম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেন? দেখুন, স্বাধীনতার পর থেকে একটার পর একটা ডিজাস্টার দেখেছে পাকিস্তান। পলিটিক্যাল ডিজাস্টার, ইকোনমিক ডিজাস্টার, ক্লাইমেট ডিজাস্টার। পাকিস্তানের এই দুর্দশার কারণ হিসেবে মূলত এই ৩টা বিষয়ের ওপরই জোর দিচ্ছেন অর্থনৈতিক বিশারদরা। তবে এই ডিজাস্টার এমনি এমনি আসেনি, বরং ডেকে এনেছে সে দেশের নেতা, মন্ত্রী এবং আর্মি অফিসাররা। পাকিস্তানের পলিটিক্যাল হিস্ট্রি কোনো গেম অফ থ্রোনসের চেয়ে কম কিছু নয়। কেবলমাত্র এটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ১৯৪৭ সালে ভারতের সাথে স্বাধীন হয়েছিল পাকিস্তান, কিন্তু দেশটির প্রথম ডেমোক্রেটিক ইলেকশন হয় ১৯৭০ সালে, অর্থাৎ স্বাধীনতার ২৩ বছর পরে। সেদিন থেকে আজ অবধি প্রায় ৩০ বারের মতো প্রধানমন্ত্রী বদলেছে পাকিস্তানে।
তার মধ্যে কিন্তু কেউই টানা 5 বছরও গদিতে থাকেনি। 18 বার প্রভাব খাটিয়ে সে দেশের প্রধানমন্ত্রীকে পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কখনো দুর্নীতির কারণে তো কখনো আবার মিলিটারি কুর কারণে। ইমরান খানকেও এভাবেই সরানো হয়েছিল। ইমরান খান ওয়ার্ল্ড কাপ জেতানো এক ন্যাশনাল হিরো, যিনি এক নতুন পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু শাহবাজ শরীফ 7 জন আলাদা আলাদা পার্টির সাহায্যে সেইব সরকারকেও ফেলে দেন। প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনিই গড়বেন নতুন পাকিস্তান। কিন্তু দেখুন, এখানে একটা ব্যাপার বুঝতে হবে আমাদের, পাকিস্তান একটা দেশ, কোনো স্প্রিং বল তো নয়, সেটাকে একবার এদিক একবার ওদিক ঘোরানো যাবে। মনে রাখবেন, একটা দেশে যখন সরকার বদলায় তখন বদলে যায় অর্থনীতির পলিসিও, সামনে আসে নতুন নতুন চ্যালেঞ্জ। আগের সরকারকে ভুল প্রমাণ করতে নতুন নতুন পলিসি আনার চেষ্টা করে সরকার, সেটা কিন্তু দেশের জন্য কখনোই ভালো হয়নি, উল্টো ইকোনমিক ডিজাস্টার নিয়ে আসে। আর পাকিস্তানে তো এটা শুরু থেকে হয়ে আসছে, যার ফল ভুগছে সে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। উচ্চ মধ্যবিত্তদেরও খানিকটা ওই একই রকম হাল বলতে পারেন। চলুন একটু চোখ রাখি পাকিস্তানের ইকোনমিক ডিজাস্টারের দিকে, ঠিক কিভাবে দেশটি ডাউনফল হয়েছে। লাস্ট কয়েক বছরে পাকিস্তানের ইকোনমিক গ্রোথ কিন্তু সেভাবে কিছুই হয়নি, উল্টো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন লোনের বোঝা চেপেছে ইসলামাবাদের ওপর। গত 25 বছরে প্রতি 5 বছর অন্তর অন্তর ঋণের পরিমাণ বেড়েই চলেছে। 1999 সালে জেনারেল মোশাররফ 11 বিলিয়ন মার্কিন ডলার লোন নিয়েছিলেন। 2022 সালে ইমরান খানের সময় সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 220 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে পাকিস্তানের জিডিপি ছিল 376 বিলিয়ন ডলার, সেখানে কেবলমাত্র ঋণই ছিল 130 বিলিয়ন মার্কিন ডলার। লোন যত বাড়ছে তত সুদের পরিমাণটাও পাল্লা দিয়ে বাড়ছে। বাজেটের 1/3 কেবল লোন শোধ করতেই দিতে হচ্ছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে ঋণ শোধ করতে নতুন ঋণ নেওয়া ছাড়া আর কোনো অপশনই খোলা নেই। অর্থাৎ বলতেই পারেন যে একটা ডেড লুপের মধ্যে ঘুরছে পাকিস্তান। কিন্তু বিপুল পরিমাণ ঋণ এবার শোধ হবে কিভাবে? সমীক্ষা তো বলছে 2011 সালে পাকিস্তানে একজন শিশু মাথায় 70,000 পাকিস্তানি মুদ্রার ঋণ নিয়ে জন্ম নিত। 2023 সালে সেই পরিমাণটিও 3 লক্ষের বেশি। জাস্ট ইমাজিন। অন্যদিকে যদি আমরা ইম্পোর্ট আর এক্সপোর্টের হিসাবটি দেই তাহলে আপনি চমকে যাবেন। 2024 সালের জুলাই অবধি পাকিস্তান 55.29 বিলিয়ন ডলারের মতো পণ্য ইম্পোর্ট করেছে, যেখানে এক্সপোর্ট করেছে মাত্র 23 বিলিয়ন ডলারের মতো। অর্থাৎ যা আয় তার দ্বিগুণ ব্যয়। এখন আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কি হয় সেটা তো আপনারা ভালোই জানেন। এই যে বিরাট গ্যাপ, এটার জন্য পাকিস্তানের ফরেন রিজার্ভ ক্রমাগত কমছে। এখানেই একটা মেজর রোল প্লে করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের রপ্তানিজাত পণ্যের মোটামুটি অর্ধেক আসতো পূর্ববঙ্গ থেকেই, যেখানে পশ্চিম পাকিস্তান থেকে আমদানি হতো বেশি। বাংলাদেশ আলাদা হয়ে যেতেই বড় সড় ধাক্কা খেয়েছিল পাকিস্তানের বাণিজ্য। অনেকেই বলেন বাংলাদেশের আলাদা হওয়ার পর পাকিস্তানের অর্থনীতির কাঠামোই ভেঙে গিয়েছিল, যেটা আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতেই পারেনি। অথচ বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। শত অত্যাচারের পরেও বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। দেখুন, পাকিস্তান সরকারও জানে দেশের ইনফ্লেশন বাড়ছে, লোকজন না খেতে পেয়ে মরছে, চিকিৎসা পাচ্ছে না, শিক্ষার অভাব, দেশের কাঠামো জাস্ট ভেঙে ভেঙে পড়ছে। কিন্তু সরকার যে জনগণকে খাবার দেবে তার জন্যও তো টাকার দরকার, সেই টাকাই তো সরকারের কাছে নেই। সুচ থেকে এরোপ্লেন সবকিছুই তো তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। বন্যার পর থেকে কৃষির হারও জাস্ট ব্যাহত। দেশের মূল শক্তি দেশের তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের হাতে কোনো কাজ নেই। তাহলে তো একটা দেশের হাল এরকমই হবে। কিন্তু কথা হচ্ছে, পাকিস্তানের এই অবস্থার জন্য কি কেবল সরকার দায়ী? না, এখানেই রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা। আজ পাকিস্তানের যে হাল, তার সিংহভাগ দায় কিন্তু সেনাবাহিনীর ওপর বর্তায়। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি প্রতিটি বিষয়ে সেনা প্রধানদের ইন্টারফেয়ারনেস পাকিস্তানের দুর্দশার অন্যতম প্রধান একটি কারণ। মাথায় রাখবেন, গোটা পাকিস্তান সংকটে থাকলেও সে দেশের সেনা কিন্তু বহাল তবিয়তে আছে। তাদের অর্থ বা সম্পদের কিন্তু কোনো অভাব নেই। পাকিস্তান সরকারের চেয়েও সেনা বেশি শক্তিশালী, প্রধানমন্ত্রীর চেয়েও সেনা প্রধানের ক্ষমতা বেশি সেখানে। প্রতি বছর সামরিক খাতে পাকিস্তান যে বিপুল অর্থ ব্যয় করে তা দেশটিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
স্বাধীনতার পর থেকে ভারতের দিকে ওথ পেতে রয়েছে পাকিস্তান, কিন্তু মজার বিষয় আজ অবধি কোনো যুদ্ধে পাকিস্তান জিততে পারেনি। সেই থেকে পাক সরকারের গোটা ফোকাসটি সরে গেছে সামরিক খাতে। সরকার এতদিন ভুলেই গিয়েছিল সেনাবাদেও পাকিস্তানের একটা আলাদা অস্তিত্ব রয়েছে। 1954 সালে ডক্ট্রিন অফ নেসেসিটির হাত ধরে পাকিস্তান সেনাবাহিনী কিছু ক্ষমতা পেয়েছিল। এটা মূলত একটা রোমান আইন, যেটা প্রয়োগ করে বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারকে বাদ দিয়ে দেশের শাসনভার নিজেদের হাতে নিতে পারে। পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেনার এই ক্ষমতা স্বীকার করে। এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই পাকিস্তান সেনা প্রধান দিনের পর দিন নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে। বারবার বিশেষ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীকে অপসারণ করিয়েছেন, পার্লামেন্ট অবধি তুলে দিয়েছেন তারা। তাই বলা যায় পাকিস্তানের এই অবস্থার পেছনে সেনাবাহিনীর ভূমিকা অনেকটা। শুধু কি তাই, গোটা বিশ্ব আজ মানে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আখড়া। বিশ্বের কুখ্যাত সব জঙ্গি সংগঠনের আখড়া এই পাকিস্তানে। কিন্তু কথাতেই আছে, প্রতিবেশীর ঘরে আগুন দিতে চাইলে সেই আগুন নিজের ঘরে ফিরে আসে। সেটাই হয়েছে পাকিস্তানের অবস্থা। আর যে কোনো মুহূর্তে পাকিস্তান টুকরো টুকরো ভাবে ভেঙে যেতে পারে। স্বাধীনতার জন্য লড়ছেন বেলুচিস্তান, গিলগিট, ওদিকে আফগানিস্তানও ছেড়ে কথা বলছে না। আর অবশ্যই বলতে হয় ক্লাইমেট ডিজাস্টারের কথা। প্রকৃতি যেন পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গত 2022 সালেই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পাকিস্তান। এই বন্যায় প্রায় $30 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল। ডুবতে বসা একটা দেশের জন্য এই সংখ্যাটি কিন্তু অনেকটাই বেশি। অবশ্য তারপরেও এখনো বিশ্বের বহু দেশ পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। IMF এখনো পাকিস্তানকে লোন দিয়ে চলেছে। তবে লোন আর ডোনেশনের টাকায় কতদিন? দেখুন, কথাতেই আছে, অতীত ভুলে গিয়ে কখনো ভবিষ্যৎ তৈরি করা যায় না। আর পাকিস্তান হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। অতীতের এসব টুকরো টুকরো ঘটনার মধ্যে পাকিস্তানের বর্তমান এবং ভবিষ্যৎ লুকিয়ে আছে। দেশের অর্থনীতি প্রথম থেকেই দিশাহীন। এখন অতীতের ভুল থেকে কোনো শিক্ষা নিতে পারে কিনা পাকিস্তান, সেটা সময় বলবে। তবে পাকিস্তানকে যদি নিজের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হয়, এবং সেটা পাকিস্তান যে কবে পারবে সেটা বলা যাচ্ছে না। তো পাকিস্তানের মোটামুটি এই সামগ্রিক চিত্র বর্তমানে এরকমই, আর সেটাই আপনাদেরকে জানানো ছিল এই ভিডিওর মাধ্যমে। আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।